আসসালামু আলাইকুম। হুট করে দেশের শিক্ষাঙ্গনের জন্য ঝড় উঠেছে। দেশের আনাচে কানাচে, পাড়ার দোকানে, চায়ের দোকানে আর শুধু একটাই বিতর্ক চলছে। আর এই সব বিতর্কের মূলে ছিল একটি পডকাস্ট, যেখানে আমাদের দেশের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ বলেছেন আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি একটি কোচিং সেন্টার। তার ভাষ্যমতে এখানে নাকি কোনো গবেষণা হয় না, যদি কিছু হয়ে থাকে সেগুলো আন্তর্জাতিক মানের নয়। তার উপর এখানে যে প্রকাশনাগুলো রয়েছে সেখানে নকলের মান নাকি আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি গিয়ে বললো যে ঢাকা ইউনিভার্সিটির মতো বড় ইউনিভার্সিটিতেও রিসার্চ খুবই পোর। ডু ইউ এগ্রি? হ্যাঁ, আমি তো ঢাকা ইউনিভার্সিটি বলি কোচিং সেন্টার। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি যা রিসার্চ করে, কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে, যেখানে ঢাকা ইউনিভার্সিটি স্টেট সাবসিডাইজড, 100-র উপরে মেজর আছে। সেই জায়গা থেকে ব্র্যাক এবং নর্থ সাউথ দুটো প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের ডিপার্টমেন্টই আছে বোধহয় 6টা কি 7টা, অনেক বেশি, মানে বাই মার্জিনস বেশি রিসার্চ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে। এবং ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ তো করেই না, যদিও এটা বিগত দিনগুলোতে হয়েছে, ফুল পেপার প্লেজারাইজ করে নিজেরাই, বিদেশি কোনো জার্নাল তো ভালো জার্নাল তো পাবলিশ করবে না, নিজেদের বিশ্ববিদ্যালয়ে জার্নালি পাবলিশ করেছে, ধরা পড়েছে, ধরা পড়ার পর প্রমোশন পেয়েছে। ভিসি বলেছিল না ওই যে 10 টাকায় চা সিঙ্গারা আর কি যেন সিগারেট না কি বলেছিল, আই ডোন্ট রিমেম্বার, মাইট অ্যাজ ওয়েল বি। আপনি সমস্যাটা বলে দিন, আপনার কি সমস্যার কোনো সমাধান আছে? ফোকাস অন রিসার্চ, ফান্ডিং লাগবে না, স্টেট ফান্ডিং আরে ভাই লাগবে না? স্টেট ফান্ডিং এই তো পড়াশোনা হয়, ওই স্টেট ফান্ডিং এর পড়াশোনায় ভাই এইটা ভাঙো ওইটা ভাঙো, এইগুলো চলছে গত এত এত দশক ধরে। এই বোমা ফাটানো মন্তব্যের পর চুপ থাকেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ নিয়ে লেখেন, ঢাবির মান যে নিম্নগামী তা নিয়ে তিনি নিজেও দীর্ঘদিন ধরে কথা বলেছেন, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ঢাবির এই তুলনাকে তিনি আপত্তিকর বলে আখ্যা দেন এবং সরাসরি ব্র্যাক বা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করে বলেন, এগুলোকে তো আমি এখনও বিশ্ববিদ্যালয় মনে করি না। এই দুই পক্ষের যুদ্ধ যখন তুঙ্গে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ফর্ম বা সংগঠন যার নাম পুশআপ, তারা দেশের শিক্ষা ব্যবস্থার একটি নির্মম হিসাব দেশে সারা মানুষের সামনে হাজির করেছেন। তাদের প্রশ্ন, প্রতিষ্ঠার প্রায় 105 বছর পার করেও সারা দেশের সবচেয়ে বেশি বাজেট পাওয়া সত্ত্বেও ঢাবি কেন বিশ্ব র্যাঙ্কিংয়ে 100তেও নেই? কেন প্রতি শিক্ষার্থীর পেছনে প্রতি বছর রাষ্ট্রে প্রায় 2.5 লাখ টাকা খরচ হওয়ার পরেও তাদের 30 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাদের এখন টক্কর দিতে হচ্ছে? কিন্তু প্রশ্নটা হলো দর্শক, এই বিতর্ক কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আর দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের সামগ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থার এক গভীর, পচনশীল ও কাঠামোগত সংকট? রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর কিংবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি মতো বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আজ কেন এমন? আর দেশের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোই বা কী করছে? আজ আমরা এই ব্যবস্থার একদম গোড়া থেকে জানার চেষ্টা করব। তো চলুন আজকে পুরো ভিডিও শুরু করা যাক। এই ভূখণ্ডের উচ্চশিক্ষার ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ ও পাকিস্তান আমলে। 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তখন এর মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলের অবহেলিত মুসলিম ও অনগ্রসর জনগোষ্ঠীকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা। জ্ঞান সৃষ্টি এবং মুক্ত বুদ্ধির চর্চায় ঢাবি এতটাই এগিয়ে ছিল যে তখন একে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। এবং পরবর্তীতে 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যও কিন্তু ছিল ওই একই, আঞ্চলিক বৈষম্য দূর করে উচ্চশিক্ষাকে ছড়িয়ে দেওয়া। স্বাধীন বাংলাদেশ গঠনে 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোই। স্বাধীনতার পর বিশেষ করে 80 ও 90 দশকে এসে এই সুন্দর স্বপ্নে প্রথম আঘাত হানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এবং তীব্র সেশন জট। একটি 4 বছরের কোর্স শেষ করতে শিক্ষার্থীদের সময় লাগতে শুরু করলো 6 থেকে 8 বছর। ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, হল দখল আর সেশন জটের কারণে মধ্যবিত্ত পরিবারগুলো তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে গেল। আর এই কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক ও রাজনৈতিক ব্যর্থতার সুযোগ নিয়ে 1992 সালে বাংলাদেশে পাশ হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন। আর তখনই জন্ম নেয় এক নতুন ধারা, যার নাম বেসরকারি উচ্চশিক্ষা। চলুন 2025-26 অর্থ বছরের একদম লাইভ এবং অফিসিয়াল ডাটার দিকে তাকানো যাক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরে অনুমোদিত বাজেট প্রায় 1035,45,00,000 টাকা, যার সিংহভাগ 883,04,00,000 টাকায় আসে সরকারের কোষাগার অর্থাৎ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে। গত 5 বছরের শুরুর ঢাবির পেছনেই সরকারের খরচ হয়েছে 4,238 কোটি টাকার বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় বাজেট 1035+ কোটি টাকা, শিক্ষার্থীর সংখ্যা প্রায় 46,000। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাজেট প্রায় 450 থেকে 500 কোটি টাকা, শিক্ষার্থীর সংখ্যা প্রায় 38,000। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাজেট প্রায় 350 থেকে 400 কোটি টাকা, শিক্ষার্থীর সংখ্যা প্রায় 27,000। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাজেট প্রায় 280 থেকে 320 কোটি টাকা, শিক্ষার্থীর সংখ্যা প্রায় 16,000। রাষ্ট্রের এই হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পর যখন আমরা এর আউটপুট খুঁজতে চাই, তখন না আমাদের বুকটা আসলেই কেঁপে ওঠে। এই বিপুল বাজেটের কত শতাংশ আসলে গবেষণা খরচ হয়? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট বাজেটের মাত্র 1 থেকে 3% টাকা গবেষণার জন্য বরাদ্দ থাকে। বাজেটের বাকি 90%-এরও বেশি টাকা চলে যায় শিক্ষক ও কর্মচারীদের বেতন, আবাসন, পেনশন এবং প্রশাসনিক খরচ মেটাতে। অর্থাৎ আমরা যে টাকাটা দিচ্ছি তা দিয়ে নতুন জ্ঞান কিন্তু তৈরি হচ্ছে না, বরং একটি বিশাল প্রশাসনিক কাঠামোকে টিকিয়ে রাখা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে জীবনটা বাইরে থেকে যতটাই গ্ল্যামারাস বা চাকচিক্য মনে হোক না কেন, ভেতরটা কিন্তু আসলেই অনেক করুণ। চলুন 3টি প্রধান সংকটের কথা বলা যাক। নাম্বার 1, হলের সিট বাণিজ্য, গণরুম কালচার। প্রথম বর্ষে ভর্তি হওয়া একজন মেধাবী শিক্ষার্থীকে হলে থাকতে হলে রাজনৈতিক বড় ভাইয়ের উপর নির্ভর করতে হয়। একটি গণরুমে পশুর মতো গাড়াগাড়ি করে থাকতে হয় 30, 40 এবং 50-60 জন পর্যন্ত হয়ে থাকে শিক্ষার্থীর সংখ্যা। পড়াশোনার পরিবেশ তো দূরের কথা ভাই, সেখানে ঘুমানোর জায়গাটুকু থাকে না। বিনিময় তাদের বাধ্যতামূলকভাবে রাজনৈতিক মিছিলে যেতে হয়, মেধার ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে ঠিক হয় কে হলে থাকবে আর কে হলে থাকবে না। যদিও এই কালচারটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ছিল, আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই কালচারটা এখন বন্ধ রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ বিভিন্ন রঙে বিভক্ত, কেউ নীল দল, কেউ সাদা দল বা কেউ গোলাপি দল। উপাচার্য থেকে প্রক্টর নিয়েও সবকিছু এখন হয়ে থাকে মেধার চেয়ে বেশি রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে। ফলে শিক্ষকরা নিজেদের গবেষণার সময় দেওয়া থেকে দলীয় রাজনীতিতে বেশি সময় দিয়ে থাকেন। এর বাইরেও দর্শক বড় অভিযোগ হলো খ্যাপ বা ইভিনিং শিফটের কালচার। মূল ধারার শিক্ষার্থীদের ঠিকমতো ক্লাস পরীক্ষা না নিয়ে অনেক শিক্ষক বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা নিজেদের বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন কোর্সের টাকার বিনিময়ে ক্লাস নিতে বেশি পছন্দ করেন। ফলে নিয়মিত শিক্ষার্থীরা সঠিক প্রাপ্যতা থেকে বঞ্চিত হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি তীব্র শ্রেষ্ঠতার অহংকার কাজ করে, কারণ তারা লক্ষাধিক শিক্ষার্থীর সাথে যুদ্ধ করে অ্যাডমিশন টেস্টে তারা পাশ করে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাই তারা নিজেদেরকে অন্যদের থেকে বেশ উন্নত মনে করে। কিন্তু নির্মম সত্য হলো ভর্তি পরীক্ষার সময় সেই মেধা ক্যাম্পাসে 4 বছরে আর বিকশিত হয় না। তারা বের হয় একটি সার্টিফিকেট সর্বোচ্চ গ্র্যাজুয়েট হয়ে, যা আধুনিক কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে পুরোটাই বেমানান। পাবলিকের এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেন নিজেদের টাটা হিসেবে দাবি করা শুরু করছে, কিন্তু তাদের ভেতরের সত্যটা কি জানেন? বাংলাদেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় 116টি, কিন্তু এর মধ্যে কয়টি বিশ্ববিদ্যালয় আসলেই মানসম্মত? এখানে একটি বিশাল বৈষম্য বা ক্লাসিফিকেশন কিন্তু রয়েই গেছে। তো চলুন এই ক্লাসিফিকেশনগুলো একটু দেখা যাক। নাম্বার 1-এ আমরা কথা বলবো টিয়ার 1 অর্থাৎ দ্য এলিট ক্লাস নিয়ে। ব্র্যাক, নর্থ সাউথ, আইইউবি, এআইইউবি বা ড্যাফোডিল, এদের বিশাল পার্মানেন্ট ক্যাম্পাস আছে, বিশ্বমানের ল্যাব আছে এবং তারা বৈশ্বিক র্যাঙ্কিংও ভালো করছে। কিন্তু এখানে পড়া খরচ কত? 4 বছরে 8 থেকে প্রায় 15 লাখ টাকা দরকার হয়, কিছু কিছু ক্ষেত্রে তা 20 লাখ টাকা পর্যন্ত হয়ে যায়। বাংলাদেশের 90% পরিবারের পক্ষে এই খরচ বহন করা প্রায় অসম্ভব। ফলে এই বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের এলিট ক্লাবের রূপ নিয়েছে। নাম্বার 2, এখানে আমরা কথা বলবো টিয়ার 2 এবং টিয়ার 3 নিয়ে, অর্থাৎ দ্য কমার্শিয়াল হাবস। বাকি প্রায় 80 থেকে 90টি বিশ্ববিদ্যালয়ের অবস্থাই বেশ শোচনীয়। অনেকে এখনও ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ভবনের 3 তলা বা 4 তলা ভাড়া নিয়ে ক্যাম্পাস চালাচ্ছে। না আছে খেলার মাঠ,
না আছে ল্যাব, না আছে স্থায়ী যোগ্য শিক্ষক, খণ্ডকালীন বা পার্ট টাইম শিক্ষক দিয়ে কোনো মতে ক্লাস নেওয়া হয়। এদের মূল উদ্দেশ্য শিক্ষা নয়, বরং ডিগ্রি বিক্রি বা মুনাফা অর্জন করা। বারবার নির্দেশ দেওয়ার পরও স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় 4 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে 14টি বিশ্ববিদ্যালয়কে সতর্ক করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। কমিশন বলছে, বেঁধে দেওয়ার সময়ে এসব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসে না গেলে তাদের ভর্তিও বন্ধ করে দেওয়া হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অনুমোদনের 12 বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে। অথচ 12 থেকে 20 বছর পার হলেও অনেক বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। এসব বিশ্ববিদ্যালয়কে 31 ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার সময় বেঁধে দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবং আমরা নাম্বার 3তে কথা বলবো, র্যাঙ্কিংয়ের আসল রহস্যটা কি। 2026 সালের সাম্প্রতিক কিউএস বা টাইমস হায়ার র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে ড্যাফোডিল বা ব্র্যাক বিশ্ববিদ্যালয়গুলো অনেক ক্ষেত্রে ঢাবি বা রাবি থেকে এগিয়ে। কিন্তু কেন এমনটা হচ্ছে? বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষার্থী অনুপাত অর্থাৎ টিচার স্টুডেন্ট রেশিও অনেক কিন্তু সুসংহত। তাছাড়া তারা আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য শিক্ষকদের বিপুল পরিমাণ আর্থিক বোনাস দেয়। যদি প্রাইভেট এতটাই আধুনিক হয়, তাহলে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী কেন অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিয়ে পাবলিকে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে একটি সিটের জন্য দৌড়াচ্ছে? উত্তরটা কিন্তু খুবই সরল দর্শক, কারণ দেখুন, অর্থনৈতিক বাস্তবতা এবং সামাজিক মর্যাদাই হলো মেইন বিষয় এখানে। বাংলাদেশের সিংহভাগ মানুষ কিন্তু নিম্ন মধ্যবিত্ত, তাদের পক্ষে লাখ লাখ টাকা খরচ করে প্রাইভেটে পড়া প্রায় অসম্ভব। পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের জন্য একমাত্র টিকিট, যা দিয়ে তারা সামাজিক ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখে। এছাড়া আরেকটি বড় কারণ হলো বিসিএস বা সরকারি চাকরি। বাংলাদেশে চাকরির বাজারে একটি বিশাল বৈষম্য এখনও রয়ে আছে। সরকারি ব্যাংক, সিভিল সার্ভিস বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একছত্র আধিপত্য। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্পোরেট সেক্টরে ভালো করলেও দেশের নীতি নির্ধারণী বা সরকারি পদে তাদের প্রবেশ এখনও অনেক সীমিত। ফলে সাধারণ মানুষ নিরুপায় হয়েই পাবলিকের এই নোংরা রাজনীতির ভেতরেও নিজেদের সন্তানদের ঠেলে দেয়। পাবলিক বনাম প্রাইভেটের এই বাহাদুরি আর কাদা ছোড়াছড়ির মাঝে দেশের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কিন্তু হয়েই যাচ্ছে, যেটা আমরা সবাই জানি, আর সেটা হলো মেধা পাচার। বুয়েট বা ঢাবির পেছনে রাষ্ট্র যে কোটি কোটি টাকা খরচ করছে, সেই খরচের চূড়ান্ত সুবিধা ভোগ করছে কারা? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপ। প্রতি বছর দেশ থেকে হাজার হাজার তুখোড় মেধাবী তরুণ গ্র্যাজুয়েশন শেষ করেই দেশ ছাড়ছে এসব দেশের উদ্দেশ্যে। তারা আর কিন্তু ফিরছে না। প্রাইভেটের এলিট ক্লাসের শিক্ষার্থীরাও কিনা দেশীয় সংস্কৃতির সাথে খাপ খাওয়াতে না পেরে পড়াশোনা শেষ করেই পাড়ি জমাচ্ছে বিদেশে। আমরা তৈরি করছি মেধা, আর সেই মেধাতেই উন্নত হচ্ছে অন্য একটি দেশ। কারণ আমাদের দেশে ভাই মেধার মূল্যায়ন নেই, আছে চাটুকারিতা আর রাজনৈতিক কোটার দৈরাত্ম্য। না আছে বড় কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, না আছে আন্তর্জাতিক মানের কোনো সম্মান। আমরা শুধু সার্টিফিকেট বিলি করছি, কিন্তু জ্ঞান তৈরি করতে আলটিমেটলি আমরা পারছি না। এখন প্রশ্ন হলো, এই অন্ধকার সুড়ঙ্গ থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই বা কোনো পথ নেই? উত্তরটা হলো অবশ্যই আছে। যদি রাষ্ট্র আসলে এই শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে চায়, নতুন করে বাঁচাতে চায়, তবে কয়েকটি কঠোর সিদ্ধান্ত নিতেই যে হচ্ছে। নাম্বার 1, লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ। ক্যাম্পাসগুলোতে দলীয় ছাত্র ও শিক্ষক রাজনীতি সম্পূর্ণ বন্ধ করা উচিত। তার বদলে নিয়মিত ডাকসু বা ছাত্র সংসদের মাধ্যমে সুস্থ নেতৃত্ব তৈরি করতে হবে। নাম্বার 2, গবেষণা কেন্দ্রিক বাজেট। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেটে অন্তত 30% সরাসরি গবেষণার জন্য বরাদ্দ রাখতে হবে এবং শিক্ষকদের প্রমোশন রাজনৈতিক পরিচয় নয়, বরং তাদের গবেষণার ইমপ্যাক্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে হতে হবে। নাম্বার 3, প্রাইভেটের ওপর কঠোর নজরদারি করতে হবে। যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও ভাড়া বাড়িতে শিক্ষা বাণিজ্য করছে, তাদের লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে। শীর্ষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য অন্তত 20 থেকে 30% বা যতটুকু আরও পসিবল হয় সেটুকু কোটা বা স্কলারশিপ বাধ্যতামূলক করতে হবে। নাম্বার 4, সিলেবাস এমনভাবে তৈরি করতে হবে যা সরাসরি চাকরির বাজারের সাথে মিল রয়েছে। থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল ও স্কিল বেসড এডুকেশনকে প্রাধান্য দিতে হবে।
দেখুন, ববি হাজ্জাজ যখন ঢাবিকে কোচিং সেন্টার বললেন তখন আমরা সাময়িকভাবে ক্ষুব্ধ হতেই পারি, কিন্তু দর্শক আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে আজ সত্যটা স্বীকার করতেই হবে যে আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো আজ ক্ষয়ে যাচ্ছে। আবার অধ্যাপক মামুন যখন বলেন প্রাইভেটগুলো এখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়ে ওঠেনি, তখন কিন্তু আমাদের এটাও আবার ভাবতে হয় কেবল গগনচুম্বী অট্টালিকা আর চড়া ফি নিলেই শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় বলা যায় না। বিশ্ববিদ্যালয় মানে মুক্ত চিন্তার আকাশ, বিশ্ববিদ্যালয় মানে নতুন জ্ঞান সৃষ্টির কারখানা। অন্যকে ছোট করার আগে আসুন আমরা নিজেদের দিকে তাকাই। এই 26 সালে দাঁড়িয়ে আমাদের দাবি, পাবলিক বা প্রাইভেটে এই যুদ্ধ আর কত হবে? এই যুদ্ধ থেকে আমরা আসুন মুক্তি হই। আমরা চাই একটি বৈষম্যহীন মেধাভিত্তিক ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, সেটা প্রাইভেট হোক বা পাবলিক হোক, যেখান থেকে হোক শিক্ষার্থীরা যেন দুটো জায়গা থেকেই উন্নত শিক্ষা ব্যবস্থাটা যেন পায়, যেন রাষ্ট্রের জনগণের প্রতিটা টাকা সার্থক হয়, যেন আমাদের তরুণদের নিজেদের দেশ ছেড়ে অন্য দেশের সেবায় নিয়োজিত হতে না হয়। আপনার কি মনে হয় বাংলাদেশে উচ্চশিক্ষার এই পতনের জন্য আসলে দায়ীটা কি? আপনার মূল্যবান মতামত কিন্তু নিচে জানাতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক আইডিটি ফলো করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।